গল্প মুগ্ধতার এক বিকেল। কলমে ফাতেমা তুজ নৌশি। সূচনা পর্ব। এক টুকরো মাছই তো ভাবি, এর জন্য তুমি এইটুকু বাচ্চার গায়ে হাত তুলবে? 10 বছর বয়সী আমিরাকে ঝাপটে ধরে বাক্যটি বলল সায়রা। ও মাত্রই বাইরে থেকে এসেছে। আর তখনই আমিরার গায়ে হাত তুলে জুথি। মা হারানো আমিরা তখনও কেঁদে চলেছে। দুধে ভাতে বড় হওয়া তার ভাগ্য যে এমন হবে সেটা কেউ কি কখনো জেনেছিল? জুথি সায়রার বাক্যের বিপরীতে জ্বলন্ত সুরে বলল, এভাবে আদরে আদরে স্বভাব নষ্ট করছিস সায়রা। আর যথেষ্ট বড়। এই না কিছুই বুঝে না। ভাবি, ঠিক আছে, আর কিছু বলা লাগবে না। এক টুকরো মাছই তো চেয়েছে আমার ভাগেরটা দিতে। জুথি মুখ বাঁকিয়ে রইল। সায়রা নিজের মাছের টুকরাটা দিতেই আমিরা বলে ওঠল, আমি মাছ খাবো না মিমি। কথাটি বলেই চোখের জল নিয়ে চলে গেল আমিরা। জুথি ভেঙচি কেটে কাজ করতে লাগল। এদিকে সায়রার বুকের পাঁজর ভেঙে আসার উপক্রম। বোনের মেয়েটিকে অসম্ভব ভালোবাসে সে। আমিরা ছাদের এক কোণে বসে আছে। সে কাঁদছে। প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে ওর। এক টুকরো মাছের জন্য মামি তাকে আঘাত করেছে। সে কখনো এমন জীবন আশা করেনি। ছোট্ট সে অভিমানী খুব। সায়রা জানে সেটা। তাই ওর পাশে এসে চুপ করে বসেছে। দুজনেই চুপ। কেউ কোনো কথা বলছে না। এমন নয় আমিরা সায়রার উপস্থিতি বুঝেনি। সে বুঝেছে। তবে কথা বলছে না। অনেক সময় পর আমিরার চোখের জল ফুরালো। সায়রা ওর গা ঘেঁষে বলল, এখনো কষ্ট হচ্ছে? আমিরা দুদিকে মাথা কাত করে বোঝালো কষ্ট হচ্ছে না। সায়রা ওর বাহু টেনে বলল, কি হয়েছিল? আমাকে বলতি। আমি তো মানা করতাম না। ভাবিকে কেন বলেছিস? আমিরা চুপ। সায়রা তার আদুরে হাতে মেয়েটির চোখ মুখ মুছে দিচ্ছে। মামি আমাকে মাছের সবথেকে ছোট পিস দিয়েছে। অনেক বেশি কাটা। আমি বদলে দিতে বলেছিলাম, তাই মেরেছে। সায়রার বুকটা ভারী হয়ে গেল। আমিরার মাথাটা বুকে টেনে নিয়ে বলল, কষ্ট পাস না সোনা। মিমি সব কষ্ট দূর করে দিব। আমিরা বিড়াল ছানার মতন চুপ করে থাকে। সায়রার এত খারাপ লাগছে। এক টুকরো মাছের জন্য নাকি মেয়েটি মার খেয়েছে। এটা ওর জন্য খুবই যন্ত্রণার। আমিরা ঘুমিয়ে আছে। ওর পাশেই বসে আছে সায়রা। পড়াশোনা করছে সে। মাঝে মাঝে ফোন চেক করছে। না কোনো মেসেজ আসেনি। ও একটু হতাশ হল। সাইদের সাথে তার 6 বছরের সম্পর্ক। সেই স্কুল থেকে। অথচ আজকাল দুজনের বোঝাপড়াটা একেবারেই হচ্ছে না। কেমন একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। আগের মতন কথা হয় না। দেখা হয় না। কি এক আশ্চর্য শক্তি যেন ওদেরকে নিষ্ক্রিয় করে যাচ্ছে। সায়রার মন খারাপ হচ্ছে। ও মেসেজ লিখল, কি করছো? চট করেই উত্তর এল না। কিছু সময় অপেক্ষা করে পড়ায় মন দিল। মেসেজের রিপ্লে আসল 30 মিনিট পর। অফিস থেকে ফিরছি। তুমি? আমি পড়ছি। ও হুম। তারপর দুজনেই চুপ। সাইদ মেসেজ সিন করেছে। সায়রা একটা দীর্ঘশ্বাস ফেলল। বেশ কিছুটা সময় যাওয়ার পর সাইদের রিপ্লাই এল, ফ্রি কখন আছো? আজ সন্ধ্যায় দেখা করতে পারবে? পারব। ঠিক আছে। ওই অবধি কথা হলো ওদের। এখন কিছুটা ভালো লাগছে সায়রার। ও দ্রুত পড়া শেষ করে বারান্দায় গেল। গাছগুলো নেতিয়ে পড়েছে। সেগুলোয় পানি ছিটিয়ে এল রান্নাঘরে। সন্ধ্যার নাশতাটা সে বানায়। যেহেতু আজ বের হবে তাই বিকেল বেলাতেই তৈরি করে নিচ্ছে সব। ওর নাশতা বানানো শেষ হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে এল।
ও দ্রুত আলাদা বাটিতে কিছু ভাজা নিয়ে আমিরার জন্য রাখল। ছাদ থেকে ভেজা কাপড় এনে সেগুলো মেলে দিল। সব কাজ শেষ হতে হতে কিছুটা লেট হয়ে গেল। আমিরার ঘুম ভেঙেছে। ও দেখল মিমি তৈরি হচ্ছে। ও চোখ কচলে বলল, মিমি, কোথায় যাও? একটু বাইরে বের হচ্ছি রে। তোর জন্য ভাজা এনে রেখেছি, খেয়ে নিস। কেমন? ঠিক আছে। বাইরে তো যাচ্ছি, কিছু খাবি? না। আচ্ছা, আমি গেলাম রে। দ্রুতই আসব। আচ্ছা। ব্যস্ত পায়ে বের হলো সায়রা। জুথি পেছনে থেকে ডেকে ওঠল। এই সায়রা, বের হচ্ছিস? হ্যাঁ ভাবি। লেট হয়ে গেল। এই লিস্টটা নিয়ে যা। আসার সময় নিয়ে আসিস। ঠিক আছে। লিস্ট হাতে নিয়ে রীতিমতো ছুটতে লাগল সায়রা। আমিরা জানালা দিয়ে তাকিয়ে রইল। সে এইটুকু বয়সেই নিজের সবটুকু হারিয়ে বসেছে। যদি মিমি না থাকত তবে কোথায় জায়গা হতো তার? রিকশা ভাড়া মিটিয়ে দ্রুত পথ চলছে সায়রা। আসলেই লেট হয়ে গেল। মাঝে কত জ্যাম ঠেলে আসতে হয়েছে তাকে। সাইদ এতদিন পর দেখা করতে চেয়েছে, অথচ সে কিনা লেট করে ফেলল। ও একটু অনুশোচনায় ভুগছে। তবে কিছু করার ছিল না অবশ্য। সব কাজ না শেষ করে কেমন করে আসবে? সাইদ আর সায়রা বরাবরই একটি নির্দিষ্ট ক্যাফেতে আড্ডা দেয়। এটা হচ্ছে অনেক মাস ধরে। সেই ক্যাফেতেই এল সায়রা। সাইদ আগে থেকেই বসে ছিল। সায়রা বসতে বসতে বলল, সরি, লেট হয়ে গেল। ইটস ওকে। ওয়েটারকে কফি আনতে বলে সাইদ সায়রার দিকে তাকাল। সায়রা আর সাইদের প্রেমটা খুবই সাদামাটা। সায়রাকে প্রথম দেখেছিল মেলাতে। তারপর মেয়েটির খোঁজ খবর নিয়েছিল। ক্লাস 10-এর একটি বাচ্চা মেয়ে। এদিকে সাইদ তখন ভার্সিটির 3য় বর্ষে পড়ছে। দুজনের বয়সের একটা গ্যাপ আছে। মন মেজাজের মিল না ও হতে পারে, এই ভেবে ভেবে সাইদের দিন কাটছিল না। তবে সায়রা ও মাথা থেকে যাচ্ছিল না। মেয়েটিকে যখন মনের অনুভূতি জানালো তখন কি যে একটা অবস্থা। সায়রা তো রেগেমেগে আগুন। তবে দুদিন পরই জবাবটি এসেছিল। সায়রা নিজের জীবনের প্রথম প্রেমটি বেছে নিয়েছিল। সেই অতীত, সেই সায়রা। সবটা একবার স্মরণ করল সাইদ। আজ তার বয়স 28-এ ঠেকেছে। সায়রার বয়স 22। দুজনেই বিয়ের বয়সে এসেছে। প্রেমের বয়সও হল 6। সব মিলিয়ে বলা যায় সুন্দর একটি সময়। সায়রা কফি কাপে চুমুক দিয়ে বলল, আজকাল বেশ ব্যস্ত থাকো। সাইদ কয়েক সেকেন্ড পরে বলল, কাজের চাপ বেড়েছে। কিংবা বাড়িয়ে নিয়েছি। বাড়িয়ে কেন নিয়েছ? রোজকার ঝামেলা ভালো লাগে না। কি ঝামেলা? বাসা থেকে চাপ দিচ্ছে। বিয়ের বয়স তো পেরিয়ে যাচ্ছে। বিয়ের কথা উঠতেই শুকনো একটি ঢোক গিলল সায়রা। সাইদ দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে বলল, আমি পাগল হয়ে যাচ্ছি। আমার তো বিয়েতে অসুবিধা নেই সাইদ। আমিও চাই বিয়ে করতে। তবে আমিরাকে ফেলে নয়। ও বাচ্চা একটা মেয়ে। সবে মা হারিয়েছে। বাবা থাকতেও হারিয়েছে বাবার ভালোবাসা। তুমি কেন বুঝতে চাইছো না? সায়রার হাতটি নিজের হাতে নিয়ে নিল সাইদ। দুজনই একে অপরের দিকে চেয়ে আছে। সবটা বুঝতে পারছি সায়রা। তবে বাসায় এভাবে মানছে না। সায়রার গলাটা শুকিয়ে এসেছে। ওর চোখ দুটো স্থির হয়ে আছে। দুজনের কেউই আর কথা বলল না। সাইদ লম্বা একটি শ্বাস ফেলে বলল, এবার সত্যিই আমার হাতে কিছু নেই সায়রা। আমি তোমায় ভালোবাসি। কেন বুঝতে চাইছো না? সায়রার কান্না পেল। তবে ও কাঁদল না। বরং কঠিন সুরে বলল, তুমি চাইলে বিয়ে করে নিতে পারো সাইদ। আমিরা আমার প্রাণের চেয়েও প্রিয়। ওকে রেখে আমি কোথাও যেতে পারবো না। সাইদের দৃষ্টিতে অসহায়তার ছাপ।
সায়রা উঠে পড়ল, ব্যাগ নিয়ে বলল, সম্ভবত এই কথাটা শোনার জন্যই আমার সাথে দেখা করতে চেয়েছিলে। আমি সব ক্লিয়ার করে দিয়েছি। হয়তো আমাদের পথচলাটা দীর্ঘ হল না। একরাশ দুঃখ কষ্ট বুকে চেপে রেখে সায়রা চলে এল। পথ চলতে চলতে ওর মনে হল মাথাটা ঘুরাচ্ছে, যখন তখন পড়ে যেতে পারে। তবে ও শক্ত থাকতে চাইছে, কিন্তু এই জীবন, এই পরিস্থিতি ওকে শক্ত থাকতে দিচ্ছে না। মনে হচ্ছে গলার কাছটা ভীষণ জ্বলছে। আর কতক্ষণ কান্না আটকিয়ে রাখবে সে? কান্না গিলে বাজার করেছে সায়রা। দুহাত ভরে গেছে জিনিসপত্রে। ও একটি রিকশায় উঠে পড়ল। তারপর ভাবতে লাগল জীবনটি নিয়ে। সে চাইলেই সাইদের সাথে ভালো থাকতে পারে, তবে আমিরা, তার কি হবে? জুথি তো মেয়েটিকে দু চক্ষে সহ্য করতে পারছে না। এদিকে আমিরার বাবা মেয়েটিকে লালন করতে চায় না। সব মিলিয়ে আমিরা যেন সাগরে ভাসছে, যার কোনো কূল নেই। যদি সায়রা ওকে ভরসা না দেয়, তবে আমিরার পক্ষে বেঁচে থাকা কঠিন হবে। নানান রকমের সমস্যা তো আছেই। তাছাড়া আমিরাকে ভীষণ ভালোবাসেও। বলা চলে নিজের সন্তানের মতন মনে করে। সাইদ কি চাইলেই পারে না বাসায় একটু জোর দিতে? সে কি সত্যিই অতটা অসহায়, নাকি সবটা একটা ভ্রম? ওদের দুজনের সম্পর্কের টানাপোড়েন তো অনেক দিনের। বাসায় জানানোর পর থেকেই তো নানান সমস্যা হচ্ছিল। আমিরা কি কেবল একটা ইস্যু মাত্র? ও আর ভাবতে পারল না। মাথায় যন্ত্রণা হচ্ছে। চোখ বন্ধ করতেই ভেসে ওঠল আমিরার মুখটা। মেয়েটির মাঝে নিজের বোনকে দেখতে পায়ও। সায়রা ভেবে নিয়েছে, কিছুতেই বোনের মেয়েটিকে এভাবে সাগরে ফেলে দিতে পারে না। নিজের সবটুকু দিয়ে হলেও আমিরাকে আগলে রাখতে হবে। সায়রা চোখ মুখ মুছে নিল। বারবার কান্না আসছে তার। খাবারগুলো আগের মতোই পড়ে আছে। আমিরা জানালা দিয়ে বাইরে তাকিয়ে। 1 মাসও হয়নি মাকে হারিয়েছে সে। সায়রা এসে যখন এই অবস্থা দেখল, তখন ভ্রু কুঞ্চিত করে রইল। আমিরা, খাবার খাস নি কেন? আমিরা জবাব দিচ্ছে না। ও কোথাও হারিয়ে গেছে। সায়রা ওর পাশে এসে বসল। এই আমিরা। ঘোর কাটতেই ফিরে চাইল আমিরা। তার চোখ দুটো প্রাণহীন। বুকের ভেতর দহন অনুভব করল সায়রা। মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে? আমিরা জবাব দিচ্ছে না। ওর মাথাটা নত করা। সায়রা যেন মন পড়ার চেষ্টা করছে। কিছু সময় পর বলল, মন খারাপ করে থাকলে আসলে কি কোনো লাভ হবে? আমিরা মাথা দোলাল। সত্যিই তো মন খারাপ করে কেউ কখনো লাভ করতে পারেনি। সায়রা মেয়েটিকে কাছে টেনে নিল। আদুরে স্পর্শে বলল, কি? তখনকার বিষয়গুলো এখনো ধরে আছিস? আমিরা এবারও চুপ। সায়রা একটা হতাশার শ্বাস ফেলল। কি? এবার আমিরার দু চোখ ভেঙে কান্না এল। সায়রাকে ঝাপটে ধরে কান্নায় ভেঙে পড়ল। সায়রা বিস্মিত। ও বুঝতে পারছে না কেন কান্না করছে মেয়েটি। অনেকটা সময় পর কান্না থামল আমিরার। সায়রা ওর মুখটা হাতে তুলে বলল, কাঁদছিস কেন? মামি স্কুলে ভর্তি হতে দিবে না। সায়রার দুভ্রু কুঞ্চিত হল। কিছুদিন আগেই তো ঠিক হলো আমিরা স্কুলে ভর্তি হবে। তবে এখন কেন সিদ্ধান্ত বদল করল? রাতের খাবারের আগে সায়রা কথাটা বলল, আমিরাকে স্কুল ভর্তি কবে করাচ্ছ? বোনের কথায় দিক হারিয়ে ফেলল মারুফ। দ্বিধা খেলা করছে চোখে মুখে। সায়রা এবার জোর খাটিয়ে বলল, কি হলো ভাইয়া? কথা কেন বলছো না? স্কুলের প্রিন্সিপালের সাথে যোগাযোগ করেছ? কি বলেছে? মারুফ কি বলবে বুঝতে পারছে না। জুথি এবার মুখ খুলল। কিভাবে পড়াবে? খরচ কত দেখেছিস? মাসে মাসে 3,000 টাকা বেতন দিতে হবে।
কোচিং খরচ, টিফিন খরচ, যাওয়া আসার খরচ, এত সব কিভাবে সামলাবে? সায়রার মুখশ্রী শুকিয়ে এল। ও ভাইয়ের দিকে চেয়ে রইল। মারুফ নিরুত্তর। অর্থাৎ এ ব্যাপারে তার কোনো মতামত নেই। তবু যেন অনেক কষ্টে স্ত্রীর মতামত না নিয়েই বাক্যটি উচ্চারণ করল। আমিরাকে আশেপাশের কোনো স্কুলে ভর্তি করিয়ে দিব। এতে টিফিন আর যাওয়া আসার খরচও লাগবে না, বেতনও কম। সায়রার গলাটা ধরে এল। আমিরা আরও বেশি দামি স্কুলে পড়ে এসেছে, আর এখন কি না সাধারণ নামে মাত্র একটি স্কুলে ভর্তি হবে। আমিরার চোখে ঘুম নেই। ও নিরলসভাবে তাকিয়ে আছে। মাথার ওপর ঘুরছে ফ্যান, গোল গোল করে। কত সুন্দর সে দৃশ্য, অথচ মানুষের এই গোলাকার জীবনটা ভীষণ অসুন্দর। ছোট মেয়েটিকে দেখে সায়রার হৃদয় কম্পিত হয়। ও তাকায় বারবার, তবে কথা বলতে পারে না। আমিরা, শুনছিস? আমিরা মৃদু সুরে জবাব দেয়, হুম। মন খারাপ। উহু। কি দারুণ ভাবে উপেক্ষা করে গেল কথাটা। সায়রার বুকটা যে আরো ভারী হল। ও চোখ বন্ধ করে নিঃশ্বাস নিল। চিন্তা করিস না, তুই স্কুলে পড়বি, আর মাহিম আর জুইয়ের স্কুলেই পড়বি। আমিরা যেন লাফিয়ে ওঠল। সায়রাকে জড়িয়ে ধরে বলল, সত্যি মিমি? মেয়েটির মুখে চুল লেপ্টে আছে। সেসব ঠিক করতে করতে সায়রা বলল, একদম। আমি কালই যাব কথা বলতে। পরের দিন সকালেই বেরিয়ে পড়ল সায়রা। সে বড় মেধাবী। সারাটা জীবন স্কলারশিপ পেয়ে এসেছে। বর্তমানে পাবলিক ভার্সিটিতে পড়ছে। ভার্সিটির খরচ তো তেমন নেই, তবে যাতায়াত, খাওয়া দাওয়া কিংবা হাত খরচ বলতে যে টাকাটা লাগে সেটা তো ওরই জোগাড় করতে হয়। সেটাতেও তেমন অসুবিধা হয় না, একটা টিউশনিতেই হয়ে যায়। সংসার চলে বাবার জমাকৃত টাকার লাভ দিয়ে, তাই খাবারের চিন্তাটা করতে হয় না। আর থাকার চিন্তাও নেই। বাবা তার সারা জীবন দিয়ে একটি বাড়ি করে গিয়েছেন। একটা টিউশনি করাই সায়রা। এতে যে টাকা আসে তাতে বেশ ভালো চলে যায় ওর। তবে এখন যে আমিরার দায়িত্ব ও নিতে হবে। বেশ কিছুদিন ধরেই একজন টিউশনির জন্য জোর করছিল। প্রয়োজন নেই বিধায় টিউশনিটি নেয়নি ও। কিন্তু ভাগ্য দেখো, সেই নিজে থেকে ফিরিয়ে দেওয়া মানুষের কাছেই যেতে হচ্ছে। সায়রার বুক ভেদ করে একটি দীর্ঘশ্বাস নেমে এল। ও ঠিকানা অনুযায়ী একটি বাড়িতে পৌঁছাল। লিফটের বাটনে চাপ দিয়ে চোখ বন্ধ করে রইল। ও মনে মনে প্রার্থনা করছে যাতে টিউশনিটা অন্য কেউ নিয়ে না থাকে, নতুবা বড় সমস্যায় পড়তে হবে। লিফট খুলে গেছে, অথচ সায়রার ধ্যান নেই। ও চোখ বন্ধ করে আছে। হুট করেই একটা শব্দ কানে এলোর। ও চমকে তাকালো। দেখল একটি ছেলে দাঁড়িয়ে। লিফটে দাঁড়িয়ে ঘুমাচ্ছেন কেন? সায়রা একটু লজ্জা পেয়ে নেমে গেল। লিফট চলে গেল। সায়রা ফ্ল্যাটের দরজায় নক করল। ওর বুকের ভেতর ধিম ধিম করছে। নাস্তার টেবিল থেকে শুধুমাত্র পানিটাই নিল সায়রা। সেটা নিয়ে এক নিঃশ্বাসে পান করে বলল, আপু, আপনি টিউশনির কথা বলেছিলেন। তখন আমার সময় ছিল না, তাই নাকচ করেছিলাম। এখন কি? সায়রা ভয়ে ভয়ে কথাটা উচ্চারণ করল। রনু হেসে বলল, এটা তো খুশির খবর। আমি আসলে একটু বুঝদার টিচার খুঁজছিলাম, যে আমার ছেলেকে ভালো করে বুঝিয়ে পড়াবে। তোমার বেশ প্রশংসা শুনেছি। সায়রার বুকের ভেতর থেকে পাথর যেন নেমে এল। ও খুশিতে আর কিছুই বলল না। এমনকি বেতনের কথা ও জিজ্ঞাসা করল না। যদিও ভাঙা মাস, তবু ও রনু বলল সায়রা যেন কাল থেকেই আসে। এতে আরও বেশি তৃপ্ত হল। এ কদিনের টাকাটা পেলে আমিরার ভর্তিটা করাতে পারবে। বাড়িতে ফিরে একটি মেসেজের অপেক্ষা করতে লাগল সায়রা।
সাইদ কি সত্যিই তাকে ভুলে গেছে? এই যে গতকাল রেগে কথাগুলো বলেছিল, তারপর কি সাইদের উচিত ছিল না সায়রাকে কল করা কিংবা একটি টেক্সট দেওয়ার? ওর খুব খারাপ লাগছে, ভেতরটা জ্বলে যাচ্ছে। মানুষের জীবন এমন কেন হয়? ভালোবাসার মানুষগুলো এত দ্রুত কেন হারায়? একটা চাপা কান্নায় ভেঙে পড়ল সায়রা। মা হারানোর পর যেই মানুষটিকে ধরে ওরা 3 ভাই বোন বেঁচে ছিল, সেই মানুষটাও কিছু মাস পূর্বে এতিম করে চলে গেল। বাবার চলে যাওয়ার পর আমেনাপুও চলে গেল। সায়রার মনে হলো এ পৃথিবীতে সে বড় একা, তার কেউ নেই। এই একাকিত্ব ওকে পাগল করে দিবে। ও কাঁদতে লাগলো নীরবে। ঠিক সে সময়ই আমিরা ওর পাশে এসে বসল। ও ঘুমিয়েছিল। ঘুম ভাঙতেই মিমিকে খুঁজতে খুঁজতে বারান্দায় এল। সায়রা দ্রুত চোখ মুছে বলল, ঘুমোস নি এখনো? ঘুমিয়েছিলাম। ঘুম ভাঙার পর তোমাকে না পেয়ে এখানে এলাম। তুমি কাঁদছো কেন মিমি? আমিরাকে কাছে টেনে বসিয়ে দিল সায়রা। গালে স্পর্শ করে বলল, কাঁদছি না তো। মিথ্যে, আমি স্পষ্ট দেখেছি। ভুল দেখেছিস। কথাটি বলেই সায়রা মুখ ঘুরিয়ে নিল, যেন ব্যথা লুকানোর চেষ্টা। ও দুঃখের সময় কারো চোখের দিকে বেশিক্ষণ তাকাতে পারে না। কেঁদে ফেলে। আমিরা ও চুপ রইল। তাকিয়ে রইল আকাশের দিকে। ও শুনেছিল, যারা মরে যায় তারা আকাশের তারা হয়ে যায়। এটা মা বলতো। সেটি মনে পড়ে গেল হঠাৎ। আকাশে আজ অনেক বেশি তারা দেখা যাচ্ছে। ওর মনে প্রশ্ন জাগে, এত তারার মাঝে মা কোনটা? আনমনেই ভাবতে বসে গেল আমিরা। ও আসলেই বুঝতে পারছে না মা কোনটা। হুট করেই ওর মৌনতা, মুখের কালো আধার সায়রার নজরে এল। সায়রা ওকে ঝাপটে ধরে শুধাল, কি ভাবছিস? ভাবছি, মা কোনটা। এত তারার মাঝে মা কোনটা মিমি? আমি তো বুঝতে পারছি না। সায়রার বুক ভেঙে আসে। ও নিজেও এই ধরনের কথায় বিশ্বাস করে। আসলে ঠিক বিশ্বাস নয়, বরং ভাবতে ভালো লাগে। মনে হয় মানুষগুলো আসলেই সার্বক্ষণিক সঙ্গে আছে। বেশ কিছু সময় পর সায়রার থেকে জবাব এল, শোন, আকাশের সবথেকে উজ্জ্বল যে তারা সেটাই হলো তোর মা। আমিরা ঠোঁটের কোণ একুটখানি প্রসারিত হল। ওর ছোট্ট মস্তিষ্ক যেন তৃপ্ততায় মেখে আছে। এদিকে সায়রার হৃদয়ে ছটফট করছে। জীবন তাকে কি এক পরীক্ষায় ফেলে দিল। টিউশনির প্রথম দিন। সায়রা নিজের পড়ানো নিয়ে সবসময় তৃপ্ত। ও নিজের সবটুকু দিয়ে চেষ্টা করে। তাই কখনো চিন্তা হয় না। রনু নাস্তা দিয়ে বেশ কিছু সময় পর ছেলেকে সাথে নিয়ে ফিরল। ছেলেটার স্বাস্থ্য ভালো। চোখে চশমা লাগানো। বয়সে আমিরার থেকে কিছু ছোট হবে। ক্লাসেও ছোট। 3তে পড়ে। সায়রা হাত নাড়িয়ে বলল, তোমার নাম কি বাবু? ছেলেটা ফ্যালফ্যাল করে চেয়ে রইল। কোনো উত্তর দিল না। সায়রা পুনরায় জিজ্ঞাসা করে, ও কোনো উত্তর পেল না। রনুর চোখে মুখে অস্বস্তি। আসলে তোমাকে বলা হয়নি ও কিছুটা স্পেশাল চাইল্ড। এ কথা বলেই রনু কেমন অস্বস্তিতে ভেঙে পড়ল। সেটা দেখে সায়রার একটু খারাপ লাগল। তবে মুহূর্তেই ঠোঁটের কোণ প্রসারিত করে বলল, এটা কোনো সমস্যা না আপু। আমি চেষ্টা করব সর্বোচ্চ। রনুর যেন বুকের পাথর নেমে এল। স্পেশাল চাইল্ডদের জন্য স্পেশাল স্কুল আছে, টিউটর আছে। তবে রনুর হাসব্যান্ডের এই ব্যাপারে ভীষণ অমত। সে জানে তার ছেলের সমস্যাটা অনেক বেশি না। ডাক্তারও বলেছে মানুষজনের সাথে একটু বেশি মিশলেই ঠিক হয়ে যাবে। তবে সমস্যাটি হচ্ছিল স্কুল আর টিউটর নিয়ে। বাচ্চাটি স্পেশাল চাইল্ড শুনেই অনেকে নাকচ করে দিচ্ছিল। যারাও পড়াতে আসে 1-2 মাস পড়িয়েই চলে যায়। সব মিলিয়ে ভীষণ চিন্তায় যাচ্ছিল। তখনই বান্ধবীর থেকে সায়রার খোঁজ মিলে।
সায়রা ও তো প্রথমবার নাকচ করে দিয়েছিল। যখন নিজ থেকে আসল তখন উত্তেজনায় কথাটি আর বলা হয়নি। আরহামকে পড়াতে সায়রার আসলেই কষ্ট হচ্ছে। ছেলেটা কোনো কথাই বলতে চায় না। আধা ঘন্টা চেষ্টা করে ওর মুখ থেকে নামটি বলাতে পেরেছে সায়রা। সবশেষে দু একটা শব্দ বলেছে, তবে ভেঙে ভেঙে। বাচ্চাটির মুখেও বেশ জোরতা। এর কারণ হতে পারে মানুষের সাথে না মেশা। রনুর থেকে জেনেছে কোনো সুস্থ বাচ্চাই আরহামের সাথে মিশতে চায় না। বাচ্চার মায়েরা চোখ মুখ আধার করে রাখে, আড়ালে আলোচনা সমালোচনা করে। তাদের মতে একটি বাচ্চার কারণে স্কুল নষ্ট হয়ে যাবে। কি এক আশ্চর্য ভাবনা! সবটা ভাবতেই সায়রার মন খারাপ হয়ে যায়। দরজা খুলে বের হতেই একদল ছেলের দেখা মিলল। সবার হাতে মিউজিকের নানান সরঞ্জাম। এতগুলো ছেলে দেখে থেমে রইল ও। সামনে গেল না আর। তবে ছেলেগুলো সরছেই না। তারা কথা বলছে নিজেদের মাঝে। তাদের একজন কাউকে একটা কল করে বলছে, অনুভব তুই সব সময় এমন কেন করিস? আমরা কত সময় ধরে অপেক্ষা করছি। কোথায় তুই? ফোনের ওপাশে থাকা ব্যক্তি কি বলল সায়রা জানে না। তবে এপাশে থাকা ছেলেটা এবার একটু নরম সুরে বলল, প্লিজ দ্রুত আয়। তারপর 2 মিনিটের মতন সময় পার হল। সায়রা ঠায় দাঁড়িয়ে। ছেলেগুলো লিফটের সামনে এসেই ভিড় করেছে। এতগুলো ছেলের মাঝে যেতে ইচ্ছা করছে না ওর, কিংবা অস্বস্তি হচ্ছে। ও করিডোরে ঠায় দাঁড়িয়ে রইল। আরও কিছু সময় পর একটি কণ্ঠ শোনা গেল, সরি দোস্ত। তোরা শুরু করে দিতেই পারতি। ফর ইউর কাইন্ড ইনফরমেশন চিলেকোঠার চাবি তুই সাথে নিয়ে গেছিস। কথাটা বলতেই অনুভব নামের ছেলেটা হাসল। লম্বা চুলগুলো হাতের সাহায্যে নাড়িয়ে বলল, উফস, মনে ছিল না। এই নে। পকেট থেকে চাবি বের করে বন্ধুদের দিকে ছুড়ে দিল। তারপরই এপাশে তাকালো অনুভব। সায়রার সাথে চোখাচোখি হল ওর। একটা অস্বস্তি এসে ভর করল মেয়েটিকে। অনুভবের দৃষ্টি অনুসরণ করে তাকালো ওর বন্ধুরাও। তবে সায়রা দ্রুত সরে যাওয়ায় অনুভব ছাড়া আর কেউই দেখল না মেয়েটিকে। পর দুটো টিউশনি শেষ করে বাসায় ফিরল সায়রা। হাতে তার জিনিসপত্র। সব জিনিসপত্র নামিয়ে জুথিকে ডাকল। ভাবি, এগুলো একটু রেখে দাও তো। জুথি এল কিছু সময় পর। জিনিসপত্রগুলো দেখতে দেখতে বলল, হরলিক্স কেন এনেছিস? লিস্টে তো এটা ছিল না। দাম দেখি 650 টাকা। আমার টাকা দিয়েই এনেছি। কথাটি বলতেই জুথির মুখে কিছুটা আধার ছেয়ে গেল। সে একটু আলগা সুরে বলল, তুই কথাটা অন্যভাবে নিলি। আমি শুধু এমনি জিজ্ঞাসা করেছি। সায়রা জানে জুথি কোন ভাবে বলেছে। কারণ আমিরা ছাড়া আর কেউ হরলিক্স খায় না। কোথায় কি খরচ হয় একটা পয়সার হিসেব রাখে জুথি। অথচ সংসার চলে বাবার টাকাতেই। সত্যি বলতে সায়রার ইচ্ছা করে না তর্ক করতে। ও বিষয়টা এড়াতে বলল, মাহিম আর জুই ফিরেছে? হ্যাঁ। গোসল করছে? ঠিক আছে। আমিও তাহলে গোসল করে নিই। বুয়াকে বলো তো একটু আদা চা করে রাখতে। মাথাটা ভীষণ ধরেছে। কথা শেষ করে নিজের ঘরে এল সায়রা। আজ সে ফোন রেখে গিয়েছিল। সে কি এক কাণ্ড! ও দ্রুত ফোন চেক করল। এক আকাশ সম আশা নিয়ে। তবে দেখল কোনো মেসেজ বা কল আসেনি। ও হতাশ হল। গোসল শেষ করে মাহিম আর জুইকে নিয়ে বসল। শোন তোরা, এটা খুবই সিক্রেট। আগে থেকে কেউ যেন না জানে। কথাটা বলতেই জুই আর মাহিমের মুখের উচ্ছ্বাস ভেসে এল। পিপির সাথে এ ধরনের রোমাঞ্চকর আলোচনায় ভীষণ আগ্রহ ওদের। সায়রা আশেপাশে দেখে বলল, পরশু আমিরার জন্মদিন। আমরা ওকে ঠিক 12টার সময় উইশ করব। আর কেক কাটিংও করব।
মাহিম আর জুই মাথা দোলাল। সায়রা আবার বলল, মাহিম তোর দায়িত্ব কেক নিয়ে আসা। আর জুই তুই সাজানোর কাজ করবি। আমি আমিরাকে ঘরে রাখার ব্যবস্থা করব। ঠিক আছে পিপি। তারপর ওরা হিসেব করতে বসল। অল্পবিস্তর সাজিয়ে একটা কেক আনতে গেলেও ২,০০০ টাকার মতন খরচ হবে। সায়রা টাকা দিয়ে বলল, ভাইয়া আর ভাবিকেও বলার দরকার নেই, না হলে সব সারপ্রাইজ শেষ করে দিবে। সায়রা আরও কিছু বলতে নিচ্ছিল তখনই ওর মোবাইলটা বেজে ওঠল। বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠল যেন। সায়রা চটপট ফোন হাতে নিল। হতাশ হল। সাইদ কল করেনি। কল করেছে ওর বান্ধবী অর্পা। অথচ বোকা সে ভেবেছিল মানুষটা বুঝি কল করেছে। দ্বিতীয় দিনের টিউশনিতে এসেছে সায়রা। আহনাফ একদমই চুপচাপ বসে। সে কলমের দিকে চেয়ে আছে। এ রকমের পরিস্থিতির সাথে সায়রা পরিচিত নয়। তবে ও চেষ্টা করছে যতটা সম্ভব ছেলেটার সাথে ফ্রি হতে। আহনাফ এদিকে তাকাও তো। আহনাফ তাকালো না। সায়রা আরও দুবার ডেকেও সাড়া পেল না। ও ব্যাগ থেকে চকলেট বের করে এগিয়ে দিল। এটা খাবে তুমি। অন্য বাচ্চাদের মতন উচ্ছ্বাস নেই আহনাফের মাঝে। হতাশ হতে হলো সায়রার। ও আহনাফের পাশে এসে বসল। তুমি কি কিছু খেলতে চাও? খেলা শব্দটি বোধহয় আহনাফের ভালো লাগল। ও ঘাড় ঘুরিয়ে চাইল। মনোযোগ পেয়ে সায়রা বলল, চলো আমরা খেলি। আহনাফের হাত ধরিয়ে উঠিয়ে নিল সায়রা। তবে কি খেলবে ঠিক বুঝতে পারল না। আহনাফ ফ্যালফ্যাল করে তাকিয়ে। আহনাফ, বলো তো তোমার প্রিয় খেলা কি? কোনো জবাব দিল নাও। তবে পাশে থাকা বলের দিকে তাকালো। সেটাকেই প্রিয় বলে ধরে নিল সায়রা। বলটা উঠিয়ে নিয়ে বলল, ক্যাচ ধরবে কেমন? আহনাফ কোনো কথা বলল না। তবে মনে হলো তার ভালো লাগছে। সায়রা দুজনের মাঝে কয়েক হাত দূরত্ব সৃষ্টি করে বলটা হালকা হাতে ছুঁড়ে দিল। আহনাফ অবশ্য ধরতে পারল না। তবে বল কুড়িয়ে আনল। তারপর চেয়ে রইল। ওকে ভরসা দিতে সায়রা বলল, বলটা আমার দিকে ছুঁড়ে দেও। আহনাফ কথা মতন বল ছুঁড়ে দিল। এভাবে ওদের খেলা চলল অনেক সময়। খেলার এক পর্যায়ে আহনাফ নিজ থেকেই বলল, আন্টি বাইরে গিয়ে খেলব। নিজ থেকে কথা বলায় সায়রার ভালো লাগল। ও একটু বুদ্ধি করে বলল, বাইরেই খেলব যদি তুমি পড়াটা ঠিক মতন পড়ো। প্রস্তাবটা আহনাফের মনে ধরল। ও পড়তে বসল। সায়রা যতক্ষণ পড়াল খুব মনোযোগ দিয়ে পড়ল। আহনাফকে পড়িয়ে বের হতেই সাইদের কল এল। সায়রার মনে হলো ওর শরীর কাঁপতে শুরু করেছে। ও চট করেই রিসিভ করল। ভাঙা গলায় বলল, হ্যালো। কেমন আছো? ভালো। তুমি? ছোট্ট শব্দটি উচ্চারণ করতে গিয়ে সায়রার হৃদয় ভেঙে আসছে। সাইদ মিনমিনে কণ্ঠে জবাব দেয়, ভালো। তারপর নীরবতা। দুজনেই যেন অদ্ভুতভাবে কথা হারিয়ে ফেলেছে। সায়রার শরীর থরথর করে কাঁপছে। এখন কোথায় আছো? টিউশনি করাতে এসেছি। অহ, দেখা করতে পারবে? পারব। আচ্ছা ঠিক আছে। এসো তবে। হুম। কথাটি শেষ করেই সায়রার হৃদয়ে মন অশান্ত হয়ে পড়ল। ও দ্রুত নেমে এসে একটা রিকশা নিল। মামা একটু দ্রুত যাবেন প্লিজ। আজ ওরা ক্যাফেতে বসেনি। ওরা চলছে ফুটপাত দিয়ে। দুজনের মাঝের দূরত্ব কয়েক ইঞ্চি মাত্র। তবে মনের দূরত্ব, সেটা জানা নেই। সায়রা খোলা আকাশের দিকে চেয়ে পথ চলছিল। হুট করেই ওর পা হড়কে যায়। তবে সাইদ ধরে ফেলল বিধায় ব্যথাটা পায়নি। সাবধানে চলো। সায়রা উত্তর দিল না। ওরা পুনরায় পথ চলতে লাগল। সময়টা আসলে মন্দ নয়। তোমার ডিসিশন কি এখনো বদলায়নি? সায়রা না তাকিয়েই বলল, কোন ডিসিশন?
বিয়ের বিষয়ে আমার তো সমস্যা নেই সাইদ। আমিও বিয়ে করতে চাই। আরও 1 বছর আগেই বিয়ের জন্য প্রস্তুত ছিলাম। কিন্তু তোমার মাই তো মানছিলেন না। কথাটি বলেই দীঘল একটি শ্বাস ফেলল সায়রা। সাইদ চুপ। সায়রা পুনরায় বলল, একটা সত্যি কথা বলবে, আসলেই কি তিনি চান আমি তোমার বউ হই? সাইদ যেন ভাষাহীন কোনো প্রাণী। ওর মৌনতা দেখেই সায়রার হৃদয় ভেঙে আসছে। চান। এত সময় পর সাইদ জবাব দিয়েছে। কথাটির সত্যতা নিয়ে পুরোপুরি সংকোচ অনুভব করে সায়রা। হাসে, নীরবে। আমি জানি কথাটি স্বার্থপরের মতন শোনায়, তবে স্বাভাবিকভাবেই কোনো বাবা মা চাইবে না তার ছেলের বউয়ের সাথে। কথাটি পুরো করতে পারল না সাইদ। ওর অস্বস্তি হচ্ছে। নিচু মনে হচ্ছে। আমিরার মতন এতিম একটি বাচ্চাকে নিয়ে এ রকমের মন্তব্য সে সত্যিই করতে পারছে না। সায়রা এক বুক কষ্ট নিয়ে বলল, আমার আপু নিজের জীবনের বিশাল সময় আমার জন্য স্যাক্রিফাইস করেছে। আমাদের সংসারের জন্য স্যাক্রিফাইস করেছে। তার মেয়েটা আজ এতিম হয়ে গেছে। আর আমি কিনা ফেলে যাব? সাইদ, তুমি তো জানোই ভাবি কেমন। তুমি একবার আমিরার জায়গাটা ভেবে দেখো। আমি এতটা স্বার্থপর হতে পারবো না। সাইদ জবাব দিতে পারল না। চুপই রইল। ওর কিছু বলার নেই আসলে। পরিস্থিতি ওকে মৌন করে তুলেছে। রাস্তার ধারে ফুল বিক্রি হচ্ছিল। সাইদ একটা গোলাপ কিনে বাড়িয়ে দিল। সায়রা সেটা তুলে নিয়ে মিথ্যে হাসিতে মুখশ্রী রাঙিয়ে বলল, আমাদের সম্পর্কের শেষ ফুল। সাইদ কথা বলতে পারল না। অন্যদিকে ফিরে রইল। সায়রা ও কিছু বলল না। কথায় আছে, পরিস্থিতি মানুষকে সবভাবে রাঙাতে পারে। শুকনো মুখে দাঁড়িয়ে আছে আমিরা। চোখের দৃষ্টি মৃত। সায়রা ওকে ডাকল। আমিরা, এই আমিরা। জবাব দিল না মেয়েটি। সায়রা ওর কাছে এসে দাঁড়াতেই আমিরা অন্যদিকে ফিরে রইল। কাহিনীর কিছুই বুঝল না ও। এদিকে শরীর ভীষণ ক্লান্ত। আমিরা ঘর থেকে বেরিয়ে গেছে। কি এক যন্ত্রণায় মেখে আছে সায়রার সমস্ত শরীর। তবে সেটাকে পাত্তা না দিয়েও বেরিয়ে এল। দেখল আমিরা পালাতে চাইছে। ভারী বিস্মিত হল সায়রা। এই আমিরা। এবার সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল মেয়েটি। ওর পিছু পিছু ওঠল সায়রাও। এসে দেখল কাঁদতে কাঁদতে বাচ্চাটির হিচকি উঠে গেছে। কি হয়েছে তোর? জবাব দিল না বাচ্চাটি। আমিরার ক্রোধনরত মুখশ্রী বুকের কাছে এসে হাহাকার মাখিয়ে দিল। ও শুকনো ঢোক গিলে শুধাল, বল কি হয়েছে? আমি খুব খারাপ, তাই না মিমি? কথাটা বলার পরই সায়রা বুঝল জল অনেক দূর গড়িয়েছে। ও ভরসা দিয়ে বলল, কে বলেছে? আমিরার বদলে জবাব দিল জুই। চোখ মুখ অন্ধকারে ডুবে আছে। মা বলেছে। ওকে খুব বকেছে আজ। কেন? কি করেছে? হরলিক্স বানাতে গিয়ে কাপ ভেঙে ফেলেছে। বুয়া কোথায় ছিল? ও কেন হরলিক্স বানাতে গিয়েছে? কথাটি শেষ করার মাঝেই আমিরার ফোসকা পড়া হাত নজরে এল। সায়রা খপ করে ওর হাতটি ধরে বলল, এটা কি হয়েছে? পিপি, আমি মলম লাগিয়ে দিয়েছি। সায়রার মুখশ্রী দেখে মনে হল আমিরার বদলে আঘাত পেয়েছে সে। জুই কিছুটা নিচু সুরে বলল, মা ওকে আবার মেরেছে। চোখ বন্ধ করে নিল সায়রা। তারপর বলল, ওকে নিয়ে নিচে যা তো জুই। আমি আসছি। সায়রার কথা মতন আমিরাকে নিয়ে নিচে চলে এল জুই। সায়রা আকাশের দিকে চেয়ে বলল, ধৈর্য দাও আল্লাহ। আমায় ধৈর্য দাও। সাইদের সাথে দেখা করে ফেরার পথে পুরো রাস্তায় নানান কথা ভেবেছে সায়রা। ও ভেবেছে কোনোভাবে আমিরার একটা ব্যবস্থা করা যাবে। তবে বাড়ি ফিরে যা দেখল তাতে ওর সিদ্ধান্তের বদল ঘটল। আমিরা এখানে একা থাকতে পারবে না। কিছুতেই থাকতে পারবে না। বোনের মেয়েটিকে একটা অসুস্থ জীবন দিতে চায় নাও। এসবই ভাবছিল ও।
সে সময়ই জুথির আগমন ঘটল। রোশানলে তপ্ত তার কণ্ঠস্বর। সাইদের সাথে তোর সম্পর্কের কি হলো? কি হবে? লোকে বলাবলি করছে ওর জন্য নাকি মেয়ে দেখা হচ্ছে। কথাটি জানে সায়রা। অর্পা ফোন করে বলেছিল সাইদের মা সবটুকু দিয়ে উঠে পড়ে লেগেছে। সায়রার জবাব দিতে ইচ্ছা করছে না। ও এড়াতে চাইছে। তবে জুথি থেমে রইল না। কথা বলছিস না কেন? ও ছেলে যদি অন্য মেয়েকেই বিয়ে করে তবে এতদিনের সম্পর্কের কি মানে? এসব কথা রাখো ভাবি। রাখব কেন? সমস্যাটা কোথায়? সায়রার অসহ্য লাগছে। ও চোখ দুটি বন্ধ করে বলল, প্লিজ ভাবি। এসব আর বলিও না। আমার ভালো লাগছে না। ও ছেলে যদি বিয়ে করে, তবে তুই কেন বসে থাকবি? তোর ভাইয়ের কলিগের ছোট ভাই আছে। ভীষণ ভালো চাকরি করে। অনেক দিন ধরেই বলছিল তোর কথা। এ কথা যে কতবার শুনেছে সায়রা। ও এবার শক্ত করেই বলল, আমি কোথাও যাব না ভাবি। এখন আমিরার পুরো দায়িত্ব আমার। ওকে রেখে কোথাও যাব না। জুথি যেন এবার জলে ওঠল। কেন যেন আমিরার প্রতি বিতৃষ্ণা তার। তবে ও মেয়ের জন্য ঘরেই পড়ে থাকবি আজীবন। কথাটা বাজে শোনালেও উচ্চ শব্দে প্রতিবাদ করল না সায়রা। বরং মৃদু কণ্ঠে বলল, ভাবি, দোহাই লাগি। আমিরার প্রতি একটু দয়াশীল হও। ও তোমার ছেলেমেয়ের ভাগে ভাগ বসাবে না। বিশ্বাস করো আমায়। অনুভবের সকালটা বড় দেরিতে শুরু হয়। সে ভীষণ অনিয়ম করে চলে। খাওয়া দাওয়া ঠিক মতন করে না। রাতের ঘুম দিনে ঘুমায়। সেই জন্যেই সে রোগা পাতলা। তবে এটা সত্য, সে শক্তিশালী। ওর বাবা আমিন সাহেব আবার সচেতন মানুষ। যৌবনে ফিটনেস ট্রেইনার হিসেবে ও কাজ করেছেন। তবে ছেলেটাকে মানুষ করতে পারলেন না। তিনি রেগে অগ্নি হয়ে আছেন। একটু পর পর মুখের সামনে থেকে খবরের কাগজ সরিয়ে ছেলের ঘরের দিকে তাকাচ্ছেন। তবে ছেলেটার কোনো খবর নেই। এই তোমার চা। চা নিতে নিতে আমিন সাহেব বললেন, এত বেলা হয়ে গেল অথচ তোমার ছেলের ঘুম থেকে ওঠার নাম নেই। ছেলে কি আমার একা? স্ত্রীর কথায় একটু মৌন হলেন আমিন। কিছু সময় পর চায়ে চুমুক দিলেন। এই চা ছাড়া উনি হয়তো এক মুহূর্তও চলতে পারবেন না। কি এক আশ্চর্য স্বাদ মিশে আছে। ছেলেকে ডেকে ওঠাও। স্বামীর আদেশ পেয়ে যেতে হলো রূপবানকে। তার এই নামটি দিয়েছেন আমিন সাহেব। তার চোখে সবথেকে সুন্দর নারী রূপবান। ছেলে পড়ে পড়ে ঘুমাচ্ছে। নিশ্চয়ই কিছু সময় আগেই ঘুমিয়েছে। এমন কাঁচা ঘুম ভাঙাতে ইচ্ছা হচ্ছে না। তবে কিছু করার নেই। আমিন সাহেব রেগে আছেন আজ। তিনি ছেলের মাথায় হাত বুলালেন। অনুভব, অনুভব, বাবা উঠত। অনুভবের মুখশ্রী জুড়ে বিরক্তি ছেয়ে গেল। ও মৃদু সুরে বলল, এখন প্লিজ যাও মা। তোর বাবা রেগে আছে। ওঠ বাবা। কতবার বলি ঠিকঠাক ঘুমা, খাওয়া দাওয়া কর। উফ মা। ওঠ না বাবা। মা। অনুভব বিরক্ত হয়ে ওঠল। মায়ের কাঁধে মাথা রেখে বলল, একটু ঘুমাতে দাও না। আমি মাত্রই ঘুমিয়েছি। তোর বাবা রেগে আছেন। যা এখন। প্লিজ মা। অনুভব, ওঠ বলছি। ছেলেকে এক প্রকার টেনেই উঠিয়ে দিলেন রূপবান। অনুভব লম্বায় বিশাল। তার ওপর দেহ পাতলা। তাই তাকে আরো বেশি লম্বাটে লাগছে। ছেলেকে এক নজর দেখে রূপবান বললেন, দ্রুত যা। এমনিতে চটপটে স্বভাবের হলেও বাবার সামনে অনুভব কিছুটা মিয়ে যায়। আজও তার ব্যতিক্রম নয়। ছেলেকে আসতে দেখে আমিন সাহেব মুখের চোয়াল শক্ত করলেন। বসো। বাবার বরাবর ডিভানে বসল অনুভব। চোখে মুখে ঘুমের ভাব। জি বাবা। এত বেলা করে ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তুমি জানো না? জানি বাবা। তবে আর হবে না।
সব সময়ই তো এমন বলো। তবে ফল তো একই। অনুভব চুপ করে রইল। আমিন সাহেব হতাশ। তবে তিনি এই বিষয়ে আর কিছু না বলে বললেন, বয়স হচ্ছে আমার। একমাত্র সন্তান তুমি। দায়িত্ব নিতে হবে নিশ্চয়ই। ভবঘুরে স্বভাবের অনুভব দায়িত্বের কথা বলতেই কেমন যেন মিয়ে গেল। আমিন সাহেব গম্ভীর স্বরে বললেন, দায়িত্ব নিতে হবে না। এখন বিজনেসের দায়িত্ব নিবে। ভবিষ্যতে বউ পোলাপানের দায়িত্ব নিবে। কি নিবে না? নাকি বিয়ে করবে না কখনো? ছেলেকে সরাসরি কথাটা বললেন তিনি। অনুভব মৌনী রইল। ঠিক আছে। নিয়মের মধ্যে আসো। আর এখন ফ্রেশ হয়ে নাও। পরে আরও আলোচনা হবে। গলায় ঝোলানো তোয়ালে, মুখে ব্রাশ। অনুভব এভাবেই ছাদে যাচ্ছে। ওদের ফ্ল্যাট 4 তলায়। বিল্ডিং 9 তলা। লিফটের বাটনে প্রেস করে দাঁড়িয়ে রইল অনুভব। তার বয়স কত? এইটুকু বয়সেই বাবা তার ঘাড়ে সব দায়িত্ব চাপাতে চায়। এদিকে সে গান বাজনা ভালোবাসে। ভার্সিটির ফাংশনে অ্যাটেন্ড করে। সে তো দায়িত্ব নিতে চায় না। ও এসবই ভাবছিল। লিফট এসে খুলে গেল। অনুভব আনমনেই ভেতরে প্রবেশ করল। তারপর অন্যমনস্ক থেকেই বলল, অসহ্য। ওর থেকে 1 হাত দূরে থাকা মেয়েটি বড় চোখে তাকাল। অনুভব তখনও মেয়েটিকে দেখেনি। হঠাৎ করেই গ্লাসে মেয়েটির মুখশ্রী দেখতে পেল। ও তাকালো ঝটপট। সরি, আপনাকে বলিনি। ব্রাশ মুখে, তোয়ালে গলায়, লম্বাটে দেহের একটি ছেলে। সায়রার কেন যেন হাসি পাচ্ছে। অনুভবকে আজ অদ্ভুত দেখাচ্ছে। ইটস ওকে। লিফট পুনরায় খুলে গেল। সায়রা গেল আহনাফদের ফ্ল্যাটে। আর অনুভব ওঠল ছাদে। আহনাফকে পরিয়ে বাজারে এসেছে সায়রা। আমিরার জন্য গিফট কিনতে হবে। কাল বাচ্চাটার পছন্দের খাবার রান্না হবে। সেটার জন্য ও কিছু জিনিসপত্র কিনতে হবে। সব মিলিয়ে ভালোই সময় লাগবে। ও ফোন বের করে আগে লিস্ট তৈরি করল। তারপর একে একে জিনিসপত্র কিনল। হাত ভরাট হয়ে আছে সরঞ্জামে। রিকশায় উঠবে অমন সময় দেখা মিলল সাইদের। ও দূর থেকে আসছে। মামা একটু অপেক্ষা করুন। সায়রা নিজেও এগিয়ে গেল। সাইদ এসে ওর হাতের জিনিসপত্রগুলো ধরল। কল দিয়েছিলাম, ধরলে না যে। আমি দেখিনি। পোড়ানোর সময় মিউট করে রেখেছিলাম। ঠিক আছে, চলো। কোথায়? তোমার বাসায়। এখন? কেন? কথা বলতে। কি কথা? ভাবিকে বলবো আমিরার সাথে ঠিক মতন আচরণ করতে। আশ্চর্য! এটা কোনো কথা হলো? এভাবে বললে সে অপমানিত হবে না? কেন কথা হবে না? সে যদি একটু স্বাভাবিক হয় তবেই তো আমাদের সমস্যাটা মিটে যায়। সমস্যাটা এখানে নয় সাইদ। তবে কোথায় সমস্যা? সমস্যা আমার ভাগ্যে। আর ভাবিকে কিছু বলতে পারবো না। যতই হোক সংসারটা তার। নানান সমস্যা রয়েছে। আমি তোমায় বোঝাতে পারছি না। এ কথা বলেই মিয়ে গেল সায়রা। সাইদের শরীর কাঁপছে। আমি বুঝতে পারছি না। আমি ক্লান্ত সায়রা। বেঁচে থাকা কষ্ট হয়ে যাচ্ছে। সায়রা চুপ। ওর চোখ টলমল করছে। ও শুকনো ঢোক গিলে বলল, তুমি চলে যাও সাইদ। আমাদের দেখা না হওয়াই ভালো। সাইদ গেল না। বরং দাঁড়িয়ে রইল। রিকশা অনেকটা সময় ধরে দাঁড়িয়ে। তারা দিচ্ছে। সায়রা উঠে পড়ল। মৃদু হেসে বলল, ভালো থাকো। না সাইদ ভালো থাকলো, আর না সায়রা। একটা শোক ছড়িয়ে পড়ল চারপাশে। সায়রা দু চোখের জল মুছে নিয়ে মৃদু সুরে বলল, তুমি ভালো থাকো সাইদ। ভালো থাকো। বাসায় পৌঁছে সবগুলো জিনিস রাখল সায়রা। আমিরা ঘরের এক কোণে বসে। মেয়েটির তো আর কাজ নেই।
ওর খোঁজ খবর নিয়ে ফ্রেশ হয়ে বসল সায়রা। তারপর ভাবল আজ সকালের কথা। সাইদ তার পরিবারের সাথে খুব ঝামেলা করছে বেশ কদিন হল। সায়রাকে ভীষণ ভালোবাসে সে। এদিকে তারা বলেছে আমিরা সমেত কিছুতেই মানবে না তারা। মুখে এ কথা বললেও অন্তরের চিন্তাটি ভিন্ন। সকালেই সাইদের মা কল করেছিলেন। সোজাসাপটা বলেছে সাইদের সাথে সম্পর্ক শেষ করতে, তাদের মুক্তি দিতে। শুধুমাত্র সায়রার জন্য তাদের সংসার ভেসে যাচ্ছে। ছেলে পাগলামি করছে। তাছাড়া আমিরা কোনো ইস্যু না। তাদের মতে সায়রার থেকে ভালো কাউকে পাবার যোগ্যতা রাখে সাইদ। মেয়েও দেখা আছে। সব মিলিয়ে সায়রা যেন সাইদের সাথে সম্পর্ক ঠিক করার চেষ্টা না করে। সায়রা অবশ্য প্রতিবাদ করেছিল। বলেছিল সে এসব কেন বলবে। তবে দিনশেষে সত্য, সায়রার কিছু করার নেই। সাইদের পরিবারের সাথে সে মানাতে পারবে না। যে চেষ্টাই করুক মানুষগুলো তাকে মেনে নিবে না। আর এর থেকেও বড় সত্য আমিরাকে নিয়েও কোথাও শান্তি পাবে না। সব মিলিয়ে এই বাস্তবতা ওকে ভেঙে দিয়েছে। ওর সমস্ত ধ্যান জ্ঞান এখন আমিরাকে নিয়ে। মেয়েটিকে সুস্থ জীবন দেওয়াই ওর লক্ষ্য, একমাত্র চিন্তা। আয়োজন চলছে লুকিয়ে লুকিয়ে। জুই ঘর সাজানোয় ব্যস্ত। ছোট ছোট কালারফুল লাইট আর বেশ কিছু বেলুন। অল্পতেই দারুণ সাজানো হচ্ছে। মাহিম গিয়েছে কেকের দোকানে। আমিরার ভীষণ পছন্দ রেড ভেলভেট। তবে আশেপাশের দোকানে লাল রং মাখিয়ে রেড ভেলভেট বলে চালিয়ে দেওয়া হয়। সায়রা বার করে বলে দিয়েছে ভালো কেক আনতে। এদিকে আমিরা প্রায় ঘুমিয়ে জল। মেয়েটা রাতের খাবার খেয়েই বিছানায় শুয়ে পড়েছে। জন্মদিনের কথা হয়তো মনেও নেই, কিংবা আছে, তবে পরিস্থিতি তাকে সেই আনন্দটা দিচ্ছে না। সায়রার বুকের ভেতর ধক করে ওঠে। আপা কি দেখে না তার মেয়েটা আজ কত অসহায়। বাবা নামক মানুষটি ফিরেও দেখে না। মাত্র তো কিছু দিন, এরই মধ্যে মানুষটা বদলে গেল। নাকি বদলে ফেলা হয়েছে। সায়রার চোখ জ্বলছে। কান্না আসতে চায়, তবে ও কাঁদে না। নিজেকে শক্ত করে, শক্তি যোগায়। নিচু হয়ে আমিরার কপালে চুম্বন করে। যেন আমিরা তার বোনের নয়, বরং নিজের সন্তান। বাড়িতে যে কিছু হচ্ছে সেটা বেশ ভালোই বুঝতে পারছে জুথি। সে চোখ কান খাড়া করে বিষয়টা বের করার চেষ্টা করছে, তবে সঠিক কিছু বুঝতে পারছে না। সায়রা প্লেট গোছাচ্ছে নীরব ভাবে। বাড়িতে কি চলছে বলতো? কি চলবে? কোথাও তো কিছু হচ্ছেই। কিছুই না। তুমি গিয়ে ঘুমাও ভাবি। আগে বল কি চলছে। তোরা কি মতলব করছিস? উফ কিছু না ভাবি। জুথি দমে থাকার নয়। সে কিছু সময় ঘুরে ফিরে এসে বলল, মাহিম কোথায় রে? সায়রা ভনিতা ছাড়া স্বাভাবিকভাবেই বলল, বাইরে গেছে। রাত 10টা বাজে। এখন বাইরে কেন? আমি পাঠিয়েছি। কেন? কেক আনতে। কেক? এটা বলেই তারিখের দিকে নজর গেল জুথির। খুব ভালো করেই বুঝল আমিরার জন্মদিনের জন্যেই কেক আনা হচ্ছে। আর সন্ধ্যায় পায়েসও বানানো হয়েছে। সে একটু টিপ্পনি কেটে বলল, কি লাভ জন্মদিনে কেক কেটে পায়েস করে। বাপটা তো ফিরেও দেখছে না মেয়েকে। এতিম করে রেখেছে। বাপ থাকতেও বাপ ছাড়া। সায়রার একটু খারাপ লাগল, তবে কিছু বলল না। ও যদি কথা বাড়ায় তবে ভাবি আরও কথা শোনাবে। অবশ্য এর পেছনের ইতিহাসও কম নয়। একটা মৃদু শব্দ কানে যেতেই ধরমরিয়ে ওঠল আমিরা। সঙ্গে সঙ্গে চারপাশ থেকে আলো জ্বলে ওঠল। ভেসে এল অনেকগুলো মানুষের মুখশ্রী ও আওয়াজ। শুভ জন্মদিন আমিরা। একটা ঘরে ডুবে গেছে আমিরা। এই মানুষগুলোকে চিনতেও যেন ওর সময় লাগছে। ও একটু সময় নিয়ে স্মরণ করল। তারপর বুঝল সময়টি তার জন্য বিশেষ।
তার 11তম জন্মদিন। আমিরাকে একে একে জড়িয়ে ধরল সবাই। আদর করে দিল। জুথিও উপস্থিত আছে। সে অতটা খুশি কি না বোঝা গেল না। তবে এক চামচ পায়েস এনে ঠিকই খাওয়াল। আমিরাকে নেওয়া হলো সাজানো নির্দিষ্ট কক্ষে। তারপর কেক কাটা হলো। ভীষণ সুন্দর সে মুহূর্তটি। আমিরা মুচকি হাসল। এইটুকু বয়সেই কত কিছু দেখল সে। তারপরই আকাশের পানে তাকালো, ভাবল মায়ের কথা। অথচ তার স্মরণ হল না বাবা নামক মানুষটিকে। কেনই বা স্মরণ হবে, যেই বাবা মেয়েকে গলা ধাক্কা দিয়ে বের করে দিতে পারে? সেই বাবাকে কেনই বা স্মরণ হবে? মারুফ অনেকটা সাহস করেই 1000 টাকা দিয়েছে আমিরাকে। জুথিও কিছু বলেনি। সব মিলিয়ে সময়টা সুন্দর। উপহার ও মানুষগুলোর ভালোবাসা পেয়ে আমিরা খুশি। তবে বাচ্চা মন হলেও মায়ের কথা যে বড় স্মরণ হয়। প্রতি বছর মা সব থেকে দারুণ উপহার দিয়েছে তাকে। কত সুন্দর আয়োজন করে জন্মদিন হয়েছে। সময় আজ অনেক কিছু বদলে দিয়েছে। তবে এই সময়টা মন্দ নয়। সবাই ভীষণ ভালোবাসা দিয়েছে। এমনকি মামিও পায়েস এনে খাইয়েছে। সব মিলিয়ে আমিরার দিনটি সুন্দর। বেলা তখন 9টা। সায়রার পড়ানো রয়েছে। আহনাফকে টানা পড়াচ্ছে সে, যাতে করে বাচ্চাটা ওর সাথে মিশতে পারে। তাছাড়া আহনাফকে গতকাল বলেছিল ভালো করে পড়লে বাইরে নিয়ে গিয়ে বল খেলাবে। সব মিলিয়েই যাচ্ছে সে। রিকশায় ওঠার সময় রাস্তায় কিছু কাঠগোলাপের দেখা মিলল। সাদা আর হালকা হলুদের আভা মেশানো ফুল বিছিয়ে আছে। সুন্দর খুব। সায়রার মন ভালো হলো। ফুলটি একটু বেশি সুন্দর যেন। ও কিছু ফুল তুলে নিয়ে রিকশায় ওঠল। আহনাফকে নিয়ে বাসার পাশের মাঠটায় এসেছে সায়রা। আহনাফকে ভীষণ খুশি মনে হচ্ছে। বহুদিন পর সে হয়তো পরিবারের বাইরে খেলার সাথী পেয়েছে। কেউ তো তার সাথে খেলে না, কথা বলে না। তাই হয়তো উচ্ছ্বাসটা একটু বেশি। আহনাফের দিকে বল দিতেই আহনাফ সেটা লুফে নিল। গুড আহনাফ, এবার আমার দিকে দেও। আহনাফ কিয়ৎকাল চুপ করে রইল। সায়রা আবার বলল, আহনাফ দাও। আহনাফ বল তো ছুড়ল, তবে সেই বল গেল আরেক জায়গায়। সায়রার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল আহনাফ। ওর কাছে এসে সায়রা বলল, ইটস ওকে। এরপর থেকে সামনে ছুড়ে দিবে। আহনাফ চুপ। সায়রা ওকে নিয়ে বল খুঁজতে গেল। তবে বল যে কোথায় গেল? এদিকটা আবার ঘাস দিয়ে জঙ্গলের মতন হয়ে আছে। কোথায় গেল বলটা, বলো তো? আহনাফ ভয় পাচ্ছে। ও পথ চলতে চাইছে না। সম্ভবত ভেবেছে সায়রা তাকে বকা দিবে। তাই চোখ মুখ থম করে রাখা। সায়রা ওর হাত আগলে নিয়ে বলল, ভয় পেও না। আমরা বল খুঁজে নিব। আহনাফের ভয় কমল কি না কে জানে। তবে 2-1 মিনিট পরই বল খুঁজে পেল সায়রা। বল তুলে নিয়ে ঘুরতেই দেখল আহনাফের সাথে দাঁড়িয়ে আছে অনুভব। কি যেন বলছে। সায়রা কাছে এগিয়ে এল। অনুভব বলছে, একা কেন? সাথে কে এসেছে? আহনাফ চুপ। সায়রা পাশ থেকে জবাব দিল, আমি। অনুভব ঘাড় ঘুরিয়ে চাইল। এই নিয়ে ওদের চতুর্থবার দেখা হল। তুমি? আমি ওর টিউটর। অহ। টিউটর এখন খেলাধুলো ও করাই। সায়রা অনুভবের দিকে তাকাল। ছেলেটার চেহারা ভরাট নয়, রোগা পাতলা গড়নের। যা আহনাফ, এখন এখানে বড়রা খেলবে, ছোটরা এখানে খেলে না। আহনাফ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে। সায়রা ওর কাছে এসে হাতটা ধরল। এভাবে কেন বললে? ও স্পেশাল চাইল্ড, জানো না? অনুভব মনে করার চেষ্টা করল। আসলেই সে জানে না আহনাফ যে স্পেশাল চাইল্ড। ওর ভাবনার মাঝেই আহনাফকে নিয়ে এগিয়ে গিয়েছে সায়রা। সেদিকে তাকিয়ে অনুভবের মনে হল সে দিন দুনিয়ার কোনো খবরই রাখে না। এই যে আহনাফরা 2 বছর হয়েছে এই বিল্ডিংয়ে।
অথচ সে জানেই না বাচ্চাটা স্পেশাল। বাড়িতে ফিরতেই জুথি বলল, আমিরার বাবা একবারও কল করেনি। করবে না এটা তো আগে থেকেই জানা ভাবি। কেন করবে না? মেয়ের জন্মদিন অথচ কোনো দায়িত্ব জ্ঞান নেই। সায়রা করুণ চোখ তাকাল। তারপর বলল, এই বিষয়ে আরও কিছু বলতে হবে ভাবি। তুমি তো জানোই সমস্যাটা কোথায়। কি নিয়ে? জুথি তবু দমল না। আমিরার বাবার গোষ্ঠী উদ্ধার করতে লাগল। সায়রাও হতাশ। সে একটা রাত থেকেই আমিরার বাবা বাহাদুরকে কল করল। এক চোট কথা শুনিয়ে তবেই সে থামল। কথা শেষ করে সায়রা দেখল আমিরা ওর পেছনে দাঁড়িয়ে। নিশ্চয়ই সবটা শুনেছে। এদিকে আয়। আমিরা এগিয়ে এল। সায়রা ওর কাপড়ের চুলগুলো গুছিয়ে দিয়ে বলল, মন খারাপ করবি না। তোর বাবা মা সব আমি। বুঝলি? ছোট্ট আমিরা সে জবাব দিতে পারল না। তবে তাকিয়ে রইল মমতাময়ী আরেক মায়ের দিকে, যে সর্বোচ্চ চেষ্টা করছে তাকে একটি সুন্দর সুস্থ জীবন দেওয়ার। ছোট্ট আমিরা শক্ত করে জড়িয়ে ধরে আছে সায়রাকে। মনে হচ্ছে কোনো ছোট্ট ছানা তার মাকে শক্তপোক্ত হাতে জড়িয়ে আছে। ছেড়ে দিলেই পালিয়ে যাবে যেন। কথায় আছে মায়ের থেকে মাসির দরদ বেশি। যদিও বাক্যটির প্রেক্ষাপট বিপরীত, তবে সায়রার ক্ষেত্রে বাক্যটি ঠিকঠাক। বলা চলে শতভাগ সত্য। এই যে মাহিনা মেয়েটিকে নিজের সবটুকু দিয়ে মায়ের মতন আগলে রেখেছে সে, এই অনুভূতি অবশ্য ছোট থেকেই ছিল। আমিরা যখন 2 বছরের তখন একবার বাচ্চাটির ভীষণ জ্বর হয়েছিল। জ্বরের সাথে লাগাতার বমি। চোখ মুখ ভয়ানক লাগছিল। তখনই তাকে হসপিটালে নেওয়া হয়। সেই জ্বরে প্রায় মরতেই বসেছিল 2 বছরের আমিরা। সায়রার বয়সই বা তখন কত? 12 কি 13? ওইটুকু বয়সেই সে প্রায় তোলপাড় করে দিয়েছিল। হসপিটালের করিডোরে সে কি কান্না ওর! সেদিনই হয়তো সৃষ্টিকর্তা আমেনাকে বুঝিয়ে দিয়েছিলেন, তার চলে যাওয়ার পরও আমিরাকে আগলে নেওয়ার মানুষ আছে। সে নিজের সব দিয়ে হলেও মেয়েটিকে আগলে রাখবে। আর তাই হয়তো এই পৃথিবীর মায়া ত্যাগ করে নিজের বাচ্চাটিকে ফেলে সে চলে গেল 7 দিনের পেট ব্যথা আর জ্বরে। না ফেরার দেশে। একটা গভীর নিঃশ্বাস নেমে এল সায়রার ভেতর থেকে। আপুর মৃত্যুটা ভীষণ বেদনার। কি যে রোগ হয়েছিল কে জানে। সায়রার মনে পড়ে আমেনা ওকে ফোন করে প্রায় বলতো, আমি বোধহয় আর বাঁচব না রে। আমার আমিরা এতিম হয়ে যাবে। ওকে কে দেখবে? আর কত কথা বলতো আমেনা। সায়রা কি জানতো আপা মিথ্যে আশঙ্কা করেনি। সবটাই ছিল সত্যি। সায়রার বুকের ব্যথা বৃদ্ধি হয়। চোখ দুটো শুকিয়ে গেছে। কান্না আসছো না আপুর জন্য। বারবার মনে হচ্ছে আপু নিষ্ঠুর। নতুবা তাকে এত বড় দায়িত্ব দিয়ে কিভাবে ঘুমিয়ে আছে মাটির ঘরে। সায়রা চোখ বন্ধ করে। আপন মনে কিছু সময় আমিরার চুলে বিলি কাটতে থাকে। তারপর আদুরে কণ্ঠে ডাকে, আমিরা, আমিরা। ওঠ, বেলা হয়েছে। আমিরা ঘুমের কণ্ঠেই জবাব দেয়, আরেকটু ঘুমাই মা। মা শব্দটি বলতেই কোথাও একটা আর্তনাদ শুরু হয়ে যায়। সায়রা কথা বলে না, চুপ করে থাকে। যেন মেয়েটিকে বুঝতে দিতে চাইছে না তার মা পাশে নেই। সে চলে গেছে বহুদূরে, যেখান থেকে আর ফেরা সম্ভব নয়। আমিরার ঘুম ভাঙে আরও কিছু সময় পর। ও চোখ থেকে ঘুমের ভাব সরিয়ে বলে, মিমি কটা বাজে? 8টা। আরেকটু ঘুমাই। না রে, আর ঘুমানো যাবে না। তোকে স্কুলে ভর্তি করাতে নিয়ে যাব। এখনই? হ্যাঁ। আমিরার অধর কোণে হাসির দেখা মিলে। ও চট জলদি ওঠে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। সায়রা ততক্ষণে বিছানা গুছিয়ে ফেলে। নাস্তার টেবিলে সায়রা বলল, আমিরাকে জুই মাহিম স্কুলে ভর্তি করাতে নিচ্ছি। এত টাকা খরচ না করলেই কি হয় না? আশেপাশের স্কুল কিন্তু খারাপ না।
জুথির কথায় আমিরা মুখটা শুকিয়ে আসে। সায়রা সেটা দেখে জুথির দিকে করুণ করে তাকায়। বলে, না ভাবি, আমিরা ওই স্কুলেই পড়বে। দেখ, তুই হয়তো আমার কথাটা বুঝতে পারিসনি। যদি সব টাকা এখানেই খরচ করে ফেলিস তবে তোর ভবিষ্যৎটা কি? আমার তো ভবিষ্যৎ একটাই ভাবি। আমিরা, ওকে নিয়েই এখন আমার সব। জুথি হতাশ হয়ে চেয়ে থাকে। যত যাই হোক, সায়রার প্রতি বিশেষ স্নেহ তার আছে। সে চায় সায়রা সুন্দর একটি সংসার পাক। কিন্তু এভাবে কিছু কি সম্ভব? লুকিয়ে 500 টাকা দিল মারুফ। আমিরা নিতে চাচ্ছে না। তবে মারুফ নিচু স্বরে বলল, চুপ। এটা রাখো, পরে কাজে লাগবে। আমিরা চুপ করে থাকে। মারুফের খারাপ লাগে। বোনের মেয়েটিকে সেও ভালোবাসে। তবে নিজের সংসার গুছিয়ে আসলেই সব সম্ভব হয় না। আমিরার জীবনের সবথেকে সুন্দর দিন আজ। সে আবার স্কুলে যাবে। মিমি তাকে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছে। এখন তারা যাচ্ছে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে। ব্যাগ, স্কুল ড্রেস, জুতো, বোতল, টিফিন বক্স, সবকিছু কিনতে হবে। সায়রা তার জমানো টাকা বের করে এনেছে। আহনাফকে পড়ানোর জন্য 8,000 টাকা দিয়েছে এ মাসে। যদিও অর্ধেক মাস ছিল, তবুও পুরো টাকা দেওয়া হয়েছে। আগের টিউশনি থেকে 5,000 করে দেওয়া হয়। আহনাফ যেহেতু স্পেশাল চাইল্ড, তাই তার জন্য বেশি টাকা দেওয়া হচ্ছে। সব মিলিয়ে হিসাব করলে আমিরাকে পড়াতে সমস্যা হবে না। বরং ভালোভাবেই সব করা যাবে। সায়রা আমিরার হাত ধরে রাস্তা পার হল। তারপর রিকশা নিল। মিমি, তুমি কক্সবাজার গিয়েছিলে? গিয়েছিলাম তো। মাও গিয়েছিল। হ্যাঁ, আমরা সবাই গিয়েছিলাম। বাবা মা, আপু, ভাইয়া সবাই। তখন ভাবি ছিল না। কিন্তু কেন বলতো? আমিরা চুপ করে রইল। সায়রা ওর দিকে চেয়ে বুঝল মেয়েটির মন খারাপ। ও বলল, কেন? তোর যেতে ইচ্ছা হয়। আমিরা এবারও চুপ। মা থাকলে নিশ্চয়ই আবদার করে বসত। তবে মিমির কাছে কথাটা বলতে পারছে না। তার হৃদয়ে সংকোচ হচ্ছে। বুঝেছি, সময় করে একবার যাব। ঠিক আছে। আমিরা কেবল মাথা দোলাল। গত রাতে জুই আপু আর মাহিম ভাইয়া ফটো অ্যালবাম বের করেছিল। কিছু বছর আগে তারাও কক্সবাজার গিয়েছিল। আনন্দ করেছে খুব। ওসব দেখার পর থেকেই ওর কক্সবাজার যেতে ইচ্ছা করছে। তবে যার মা নেই, বাবা থাকতেও বাবা নেই। তার শখ, ইচ্ছা কতটা প্রাধান্যযোগ্য। ও শক্ত হাতে মিমিকে জড়িয়ে ধরল। সায়রা ও মেয়েটি ভরসা দিয়ে পিঠে হাত বুলিয়ে দিল। যখন যা ইচ্ছা করবে আমাকে বলবি, আমি সবটা পূরণ করব। দেখিস, তোর সমস্ত ইচ্ছা পূরণ করব আমি। আজ আবার অর্পা কল করেছে। সায়রা পড়ছিল। স্কুলে ভর্তি করিয়ে প্রয়োজন জিনিস নিয়ে ফিরতে ফিরতে বিকেল হয়ে যায়। তাই আমিরাকে নিয়ে বাসায় ফেরার পর থেকেই সে পড়ছে। তার অনেক পড়া বাকি। এদিকে টানা কল করে চলেছে অর্পা। সায়রা না ধরে পারল না। এক হাতে ফোন আরেক হাতে কলম। হ্যাঁ অর্পা, বল, কেমন আছিস? চলছে। তোর কি খবর? আমারও চলছে। আল্লাহ যেমন রেখেছেন। তুই কি করছিস এখন? পড়ছিলাম। পরে কল করি তাহলে? না না, এখনই বল। সমস্যা নেই। আসলে। সায়রা ওর সংকোচ অনুভব করে হাসল। মৃদু হেসে বলল, আরে বল না, কি বলবি? ইটস আ ব্যাড নিউজ। পরে বলি, তুই এখন পড়। না, তুই এখনই বল। এমনিতেও আমার জীবনে ব্যাদের শেষ নেই। অ্যাকচুয়ালি সাইদ ভাইয়ার মা মেয়ে দেখতে গিয়েছেন। এবার হয়তো কিছু একটা ফাইনাল করেই আসবেন। সায়রার মাথায় আকাশ ভাঙার কথা থাকলেও তেমনটি হল না। ও বরং মুখের হাসি বহাল রেখেই বলল, এই ব্যাপার। দোস্ত, তুই ভেঙে পড়িস না।
না, ভাঙব কেন? আমি আসলে অভ্যস্ত হয়ে গেছি। তাছাড়া আরও আগে থেকেই ওনারা আমাকে পছন্দ করছিলেন না। তাদের ছেলে আরও ভালো কাউকে ডিজার্ভ করে কিনা। দোস্ত, এভাবে বলিস না। তোর কমতি কি বলতো? কমতি আমার বাবা মা নেই। ভাবির সংসারে আছি। নিশ্চয়ই স্বভাব খারাপ। শাসন করার মানুষ নেই। নিজের টাকায় চলি। চাকরি করতে চাই। সংসার হলেও মন টিকবে না। আর কত কমতি আমার। অর্পা কি বলবে বুঝতে পারছে না। ও খুব ভালো করেই বুঝতে পারছে এসব কথা সাইদের মাই বলেছেন। উনি আসলে এমনই রে। আশেপাশের কারো সাথেই সম্পর্ক ঠিক নেই। যাক, তারপর বল, তোর কি খবর? অনেক দিন দেখি না তোকে। একদিন সময় করে আসব। আমিরাকেও দেখার আছে। বাচ্চাটা খুব মিষ্টি। সায়রা হাসল। দুজনের কথোপকথন চলল কিছু সময়। কল রেখে সায়রা পুনরায় পড়ায় মনোযোগ দিল। তবে কিছুতেই শব্দগুলো উচ্চারণ করতে পারল না। বরং তার চোখ দিয়ে নোনা জল নামতে লাগল। এই অশ্রু তার জন্য বরাদ্দ হয়ে গেল যেন। তখন মধ্যরাত। সায়রা পড়ছে ভীষণ মনোযোগে। টিউশনির কারণে তার সময়ের ঘাটতি ঘটেছে। পড়াশোনাটা ঠিকঠাক হচ্ছে না। বাচ্চা পড়াতে ব্রেনের খরচ হয় বেশি। শরীরে ক্লান্তি আসে। তবে পড়াশোনা তো ছাড়া যাবে না। টিউশনিও ছাড়া যাবে না। সেই জন্যে অধিক রাত অবধি পড়ছে সে। সিজিপিএ ভালো না হলে সামনে অনেক সমস্যায় পড়তে হবে। এ রকমের চিন্তা থেকেই কঠোর পরিশ্রম করে যাচ্ছে মেয়েটা। ওর ঠিক পাশেই ঘুমিয়ে আছে আমিরা। মেয়েটার বয়স বৃদ্ধি পাচ্ছে। সামনে কত রকমের প্রতিবন্ধকতা আছে। ওর দিকে চাইলেই কেমন মামা অনুভূতি আসে সায়রার। অথচ দেখতে গেলে আমিরা আর তার বয়সের পার্থক্য এক যুগেরও কম। তবে মমতার দিক থেকে তার বয়স যেন ঢের বেশি। ওই যে তার আপার বয়সের কাছাকাছি। যদি তেমনটা না হতো তবে সে কি পারত এই সংগ্রামে অংশ নিতে? উহু, পারত না। সায়রা আমিরার মাথায় হাত বুলিয়ে দিয়ে কফি আনতে গেল। অনেক রাত অবধি জাগতে হবে। চোখে বেশ ঘুম ঘুম একটা ভাব রয়েছে। ও চুলায় গরম পানি বসিয়ে ফোন অন করতেই দেখল বেশ অনেকগুলো মেসেজ এসেছে সাইদের অ্যাকাউন্ট থেকে। ও একবার ভাবল মেসেজগুলো দেখবে না। আবার ভাবল দেখাই যাক। কিংবা লোভ সামলাতে পারল না। ও মেসেজ সিন করতেই সরাসরি কল এল সাইদের থেকে। তার মানে ছেলেটা এখনো জেগে আছে। অপেক্ষা করছিল কি? সায়রা একটু ভড়কে গেল। তবে রিসিভ করতে ও বিলম্ব হল না। সায়রা, তুমি কি একটু বাইরে আসতে পারবে? অদ্ভুত। এত রাতে সে বাইরে কেন যাবে? হুট করেই প্রশ্ন করাতে কিছুটা মৌনতা এসে গেল ওর মাঝে। সময় নিয়ে নিজেকে শক্ত করে ও পাল্টা জবাব দিল। এত রাতে বাইরে কেন যাব? আমি আসছি। তুমি আসছো মানে? পাগল নাকি? কটা বাজে দেখেছ? আর শীতের তীব্রতা দেখো না। বেশ কিছু দিন ধরেই শীত বেড়ে চলেছে। মনে হচ্ছে বরফ পড়বে। দিনে যা ও সহনশীল থাকে, রাত হলে মনে হয় পৃথিবীটা বুঝি ফ্রিজের মধ্যে ঢুকে গেছে। তার সাথে শির শির বাতাস। সব মিলিয়ে ভীষণ যন্ত্রণার। একটু আসবে প্লিজ? সাইদ, এখন অনেক রাত। তুমি ফিরে যাও। এসো না। প্লিজ একবার আসো। সায়রার হৃদয় ধক করে উঠছে। ওদের দুজনের কথা হলো প্রায় 2 মাস পর। এই 2 মাস যেন কিভাবে পার হয়ে গেল। হয়তো নানান ব্যস্ততা সংগ্রামে সায়রা টের পায়নি। কিংবা পেয়েছে, পাত্তা দেয়ার প্রয়োজন বোধ করেনি। সায়রা অবশ্য সেই দুঃখ যন্ত্রণা স্মরণ করতে চাইল না। ও মিনমিনে কণ্ঠে বলল, ঠিক আছে, আমি আসছি। 2 কাপ কফি বানিয়ে বের হলো সায়রা। খুব গোপনে। যাতে বাসার অন্য কেউ জেগে না ওঠে।
ওদের এই ছোট্ট দোতলা বাসাটার জন্য আলাদা কোনো দারোয়ান নেই। তাই বের হতে সমস্যা হলো না একদমই। ও বের হয়েই দেখল সাইদ দাঁড়িয়ে আছে। শরীরে কোনো শীতবস্ত্র নেই, জাস্ট একটা পাতলা টি শার্ট। চুলগুলো অগোছালো, মনে হচ্ছে অনেকদিন পরিচর্যা হয় না। এভাবে কেন এসেছ? জ্যাকেট কেন আনোনি? ওর কথার জবাব দিল না সাইদ। সায়রা কিছু সময় অপেক্ষা করে কফি বাড়িয়ে দিল। সাইদ সেটা নেওয়ার পর বলল, আমি চাদর নিয়ে আসছি। সায়রার হাতটা ধরে ফেলল সাইদ। কি এক সংকট তার হৃদয়ে। সায়রা থমকে রইল। ওর বুকের ভেতর কেমন ধিম ধিম করছে। ও শুকনো ঢোক গিলছে, যেন গলাটা ভীষণ তৃষ্ণায় কাঠ হয়ে আছে। সাইদের চোখ মুখ কেমন শুকনো। 2 মাস পরের দর্শনের সায়রার মনে হলো অনেক কিছু বদলে গেছে। কিংবা বদলায়নি, তার দৃষ্টির বদল ঘটেছে। কে জানে? সায়রা তো বুঝে উঠতে পারছে না। ওর মাঝে মাঝে মনে হয় ও হয়তো পাগল হয়ে যাচ্ছে। প্রায় অনুভূতি আসে না। আবার কখনো সখনো ভীষণ কান্নায় বুক পাঁজর ভেঙে আসে। কিছু বলবে? সায়রার কণ্ঠে যেন সাইদের ঘোর ভাঙে। ও ভীষণ ক্লান্ত, বিভ্রান্ত, অসহায়। হ্যাঁ, ছোট্ট শব্দটি উচ্চারণ করেই সায়রার দিকে অগ্রসর হল সাইদ। মেয়েটির মুখশ্রী ভালো মতন পরখ করে নিয়ে বলল, তোমাকে এত ভালোবাসি কেন বলো তো? সায়রার অনুভূতি সব বের হতে চায়। তবে ও সেসবকে পাত্তা না দিয়ে বলে, এটা বলার জন্য এই মাঝরাতে চলে এসেছ? হ্যাঁ। সায়রা ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে। মানুষটা পাগল নাকি? সময়ের সাথে সাথে কেমন বাচ্চামি চলে এসেছে। নাকি এসব খুবই স্বাভাবিক, কেবল ওর কাছেই অস্বাভাবিক লাগছে। অপেক্ষা করো, আমি চাদর নিয়ে আসি। না, লাগবে না। ঠান্ডা লাগছে না। না। সাইদ আমাকে বিয়ে করবে? সায়রা চমকে তাকালো। ভালো মতন দেখল সাইদের মুখশ্রী। বিভ্রান্ত, কষ্টের সাগরে ভেসে যাওয়া এক মুখ। বলো, বিয়ে করবে আমায়? সায়রা উত্তর না দিয়ে মৌন থাকে। সাইদ আবার একই প্রশ্ন করে, তবে মৌনতা যায় না সায়রার। কি বলতে চাও? আমি তোমাকে নিয়ে দূরে চলে যেতে চাই। আমিরাকেও নিয়ে যাব। আমরা অনেক দূরে চলে যাব সায়রা। অনেক দূরে। সায়রা চুপ। সাইদ ওর হাত দুটো মুঠোয় নিয়ে পুনরায় একই কথা বলতে থাকে। সায়রার থেকে উত্তর আসে না। ও হাত সরিয়ে নিয়ে অন্য পাশে তাকিয়ে থাকে। আরও কিছুটা সময় পার হলে সায়রা বলে, এটা সম্ভব না। তুমি চলে যাও সাইদ। প্লিজ চলে যাও। সাইদ খোলা চোখে তাকিয়ে থাকে। ওর ঠোঁট দুটো কাঁপছে। সায়রা 1 সেকেন্ড অপেক্ষা করে না। চলে আসে বাড়ির ভেতরে। সাইদ তাকিয়ে থাকে। তাকিয়ে থাকে সে। পলকহীন ভাবে। বিভ্রান্ত আর করুণ চোখে। এই তাকিয়ে থাকার যেন শেষ নেই। বাড়িতে প্রবেশমাত্রই একটি ছায়ার মুখে পড়ে সায়রা। ভীতি থেকে ওর মুখশ্রী জুড়ে। একটু বাইরে গিয়েছিলাম ভাবি। সাইদ এসেছে। জুথির কণ্ঠে কঠোরতা নেমে এসেছে। সায়রা হেসে বলে, এমনি। পাগল সে। চলে যেতে বলেছি। এ কথা বলেই পালানোর মতন করে চলে যেতে নেয় সায়রা। জুথি ওর সামনে এসে দাঁড়ায়। ভালো মতন দেখে। বিয়ে করতে চাচ্ছে। সায়রা জবাব দেয় না। মেঝের দিকে তাকিয়ে থাকে। জুথি আবার বলে, যাচ্ছিস না কেন? সায়রা এবার ও চুপ থাকে। জুথি ওর মুখশ্রী হাতে নেয়। এই মেয়েটিকে সেই কত ছোট দেখেছে, আজ কত বড় হয়ে গেছে। আমিরাকে আমি দেখব। কথা দিলাম। তুই নিজে সুখী হ। সাইদকে ফিরিয়ে দিস না। এ কথা বলতেই সায়রা এবার হাউ মাউ করে কেঁদে ওঠে। জুথির ভেতরটা দাউ দাউ করে জ্বলতে থাকে। ভাবি, আমি যে শেষ হয়ে গেলাম। শেষ হয়ে গেলাম আমি। সায়রা ওভাবেই কাঁদতে থাকে।
জুথি ওকে আগলে নেয়। ওর চোখেও জল চলে এসেছে। পরিস্থিতি, সংকট এক বড় কঠিন সত্য। সমস্ত রাত ঘুম হয়নি সায়রার। ও আকাশের দিকে তাকিয়ে থাকে। কি এক আশ্চর্য ব্যথা ওকে মেরে ফেলছে একটু একটু করে। সকাল বেলাতেই প্রচণ্ড জ্বর হলো সায়রার। ও কাঁপতে কাঁপতে রনুকে কল করল। হ্যাঁ সায়রা, কেমন আছো? কিছুটা অসুস্থ আপু। আমি আহনাফকে কিছুদিন পর পড়াতে আসব। কোনো সমস্যা হবে? না না, সমস্যা কেন হবে? তুমি বরং সুস্থ হয়ে আসো। ঠিক আছে আপু। তুমি নিজের খেয়াল রেখো। সুস্থ না হয়ে আসবে না। জি আপু, ধন্যবাদ। কল রাখতেই দেখল জুথি গরম গরম চা নিয়ে এসেছে। সায়রা মৃদু সুরে বলল, খেতে ইচ্ছা করছে না ভাবি। গলা তো বসে গেছে। না খেলে তো সমস্যা। কিছু হবে না ভাবি। বেশি কথা বলিস না তো। জুথি চা এগিয়ে দেয়। তারপর বিছানাও গুছিয়ে দেয়। আমিরা হাত মুখ ধুয়ে আসলে তাকে ডাইনিংয়ে যেতে বলে। সায়রা উদাসীন ভরা নয়নে সামনে তাকিয়ে আছে। আহারে জীবন। চলবে। গল্প, মুগ্ধতার এক বিকেল। কলমে ফাতেমা তুজ নৌশি। সূচনা পর্ব।